হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে শাহিদা আক্তার? হ্যালো। জি স্যার, শাহিদা আক্তার মুন্নি। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, রবিবারের ক্লাসটা আমি কবে দিয়েছিলাম? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। রবিবারের ক্লাসটা আমি কবে বলেছি? কেমন স্যার? কালকে? হ্যাঁ, কালকে নিব। হ্যাঁ স্যার। ঠিক আছে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে গত 4 দিন চট্টগ্রাম পলিটেকনিকে আমি এক্সটার্নাল হিসেবে ছিলাম। কারিগরি শিক্ষা বোর্ডে 8ম পর্বের ব্যবহারিক ফাইনাল পরীক্ষা হচ্ছিল, হ্যাঁ? এক্সটার্নাল হয়ে গেছে। তো ঠিক আছে, আমাদের 40 মিনিটের ক্লাস, বেশি কথা না বলি। এই ফাঁকে যারা যুক্ত হয়েছো তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিতে থাকো, সিরিয়াল নাম্বারটা। আমাদের দ্বিতীয় অধ্যায়ে কারো কোনো কথা নাই তো? সেকেন্ড চ্যাপ্টার। স্যার আমার একটা প্রশ্ন আছে। সাইমা জাহান বলো। স্যার আপনি বলছিলেন যে রুয়ের মান সবসময় লাস্টে 10 ইনভার্স 8 হবে, তো আমি উদাহরণ করছি যে এখানে 10 ইনভার্স 6 ও আছে, 10 ইনভার্স 7 ও আছে। তাই? আচ্ছা, কিন্তু একক কিসে দেওয়া ছিল? মিটার না সেন্টিমিটার, ওহম না, কিসে দেওয়া ছিল? এটা কি বই দেওয়া আছে অঙ্ক? এরকম বই দেওয়া আছে? জি স্যার, জি স্যার আছে। কত নম্বর উদাহরণ একটু বলতে পারবেন? স্যার উদাহরণ 18। 18 না? ওটা পৃষ্ঠা কত? উদাহরণ 18 আমার সাথে মিলবে না, আমার সাথে একটু পেজে এদিক ওদিক হচ্ছে। স্যার একটি 20 বর্গ মিলিমিটার আকার বিশিষ্ট তামার তারের দৈর্ঘ্য 50 মিটার। হ্যাঁ, তামার তারটির রোধ যদি 100 ওহম হলে মোট আপেক্ষিক রোধ কত এটা? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক, হ্যাঁ একক ওহম মিটারে দেওয়া আছে তো। 4 × 10⁵ ওহম মিটার, তাই না? স্যার 10 ইনভার্স 5 আসছে। তাই? তোমরা হিসাব নিকেশ করে দেখছো, ঠিক আছে? জি স্যার আমি দেখছি। তাহলে অঙ্কের তথ্যগত ভুল আছে, এটা মোটে উচিত হয়নি, কারণ তামার আপেক্ষিক রোধ নির্ণয় করতে হচ্ছে, তাই না? তামার আপেক্ষিক রোধ কিন্তু তোমাদের বইয়ে যে চার্টটা দেওয়া আছে, আসলে অ্যানসারটা ওরকম হওয়া উচিত, নাহলে তো স্টুডেন্টরা বিভ্রান্ত হবে। তামার দেওয়া আছে 1.7। স্যার আরেকটাতে 10 ইনভার্স 7 ও আছে, আরেকটাতে 10 ইনভার্স 6 ও আছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আমি তোমার এই প্রশ্নের সুবাদে বাকিরা হয়তো বা এই প্রবলেমটা তাদের সলিউশনটা পাবে। এই জন্য বলি বারবার যে তোমরা নিজেরা বাসায় বেশি প্র্যাকটিস করো, কারণ বইয়ে প্রচুর ভুলভ্রান্তি থাকে। হ্যাঁ, অনেক ভুলভ্রান্তি থাকে, সেগুলো আমরা স্টুডেন্টকে বলি যে বেশি বেশি প্র্যাকটিস করতে। যদি সন্দেহ হয় তাহলে টিচারের সাথে শেয়ার করে নিতে বলি আমি। হ্যাঁ, ঠিক আছে। সাইমা খুব সুন্দর একটা কথা বলছে। সে উদাহরণ 18 বলছে যে অ্যানসারটা 4 × 10⁵ ওহম মিটার আসলো কেন? পাওয়ার কথা ছিল 1.7 × 10⁵, তাই তো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আসলে ভুলটা কোথায়। এরা কি ক্যালকুলেশনে ভুল করছে না আসলে অ্যানসারটা ভুল আসছে, নাকি ব্যাপারটা বুঝি আমরা একটু। এমন হওয়ার কথা নয়, কারণ আপেক্ষিক রোধ তামারটা এটা আসবে কেন? আর এর মান কত দেওয়া আছে? 100। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই? স্যার আমি ক্যালকুলেশন করছি যে সেম আসছে 4 × 10 ইনভার্স 5। এটাই হয় না? হ্যাঁ স্যার। আমাদের কত আসে, কত ছিল? 10⁸ 10⁸ আসে কত? ঠিক আছে, আমরা দেখি। ঠিক আছে, তাহলে এখন নেটওয়ার্ক হচ্ছে বৈদ্যুতিক উপাদান সমূহ, যেমন রেজিস্টর, ক্যাপাসিটর, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স ইত্যাদি এর যে কোনো বিন্যাসকে নেটওয়ার্ক বলে। যেমন এখানে একটা নেটওয়ার্ক দেখানো হয়েছে, এখানে ভোল্টেজ সোর্স আছে E1 E2 আর কিছু রেজিস্টর আছে, ঠিক আছে, R1 R2 R3 R4। আর এই যে বিন্যাস, এই বিন্যাসটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক। তারপর তো নোড হচ্ছে কোন সার্কিটের যখন দুটো এলিমেন্টস বা উপাদান একটা সাধারণ বিন্দুতে যুক্ত হয়, পাওয়ার কথা হচ্ছে 40 × 10⁻⁶। আচ্ছা, রাফ কাগজ কোথায়?
হিসেব মতো আসার কথা যে আচ্ছা 10 ইনভার্স 6 টা উপরেই রাখো। হ্যাঁ, আমরা করলাম কি 100 কে 220 দিয়ে গুণ করছি, তাহলে কত হয় 2000। 2000 আর 50 দিয়ে ভাগ করলাম হয় 40, তাহলে হচ্ছে অ্যানসারটা হচ্ছে এমন 40 ইন্টু 10 ইনভার্স 6। এটা যদি 10 ইনভার্স 8 আকারে লিখি তাহলে কি হবে 0.4 0.4 10 ইনভার্স 8। এবার টাইপ করে কি যে বিরক্তিকর একটা ব্যাপার, টাইপ করে আসলে এভাবে ক্লাস না মুশকিল হয়, কারণ প্রচুর সময় নষ্ট হয়। আচ্ছা যা হোক, দেখো রোর মানটা আমি রোটা এইভাবে লিখছি, রো ইকুয়াল আসছে 40 ইন্টু 10 ইনভার্স 6। তারপরে সি পয়েন্ট, এটা একটা নোট, কেন? কারণ সি পয়েন্টে আর যুক্ত হয়েছে, ঠিক আছে? তারপরে ইউ একটা নোট, কেন? ই পয়েন্টে ভি3 আর আর5 এই দুইটা উপাদান ই পয়েন্টে যুক্ত। আচ্ছা সবাই দেখো 18 নম্বর উদাহরণটা কি এটা হয় কিনা। তাহলে এখানে নোট অনেকগুলো আছে, এ আছে, বি আছে, সি পয়েন্ট। তোমরা এই ধরনের অঙ্ক করতে গিয়ে ভালো করে খেয়াল করো, এই ধরনের অঙ্ক করতে গিয়ে তোমার 10 ইনভার্স 6 এর পার্টটা করবা না। 10 ইনভার্স 6 যেহেতু উপরে আছে এটা নিয়ে কোনো টেনশন না। আমরা হিসাব করব হচ্ছে কি 100 ইনটু 20/50। দেখো এটার মান কত হয় 100। আমার ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছো? ঠিক আছে, আমার ক্যালকুলেটর দেখা যায় 100 ইনটু 20। হ্যাঁ, তাহলে 2000 হয়। ভাগ কত করব 50। আমরা কিন্তু 10 ইনভার্স 6 এর পার্টটা ঠিক রাখছি, কারণ ওটার সাথে কোনো সম্পর্ক না, ওটা জাস্ট আলাদাভাবে গুণ রাখবো আমরা। এই যে 40 পাইছি না, এই 40টা কিন্তু আমি এই 40টা লিখছি। হ্যাঁ, 10 ইনভার্স 6 ওহম। এখন এটাকে আমরা 10 ইনভার্স 8 ফর্মে যদি নিয়ে যাই, হ্যাঁ সুন্দর একটা উদাহরণ দিচ্ছি, এটার সাহায্যে আমরা বেশ কিছু জিনিস শিখতে পারছি। আমরা কিন্তু 10 ইনভার্স 8 যদি করি, আমি একটু বলি পুরোটাই একসাথে করলে বইয়ের মতো আসে। আচ্ছা বইয়ের মতো আসে কিনা আমরা একটু দেখি, দাঁড়াও না বাবা দেখি। আচ্ছা উপরের লাইনটিকে আমরা যদি 10 ইনভার্স 8 ফর্মে লিখতে চাই, তাহলে এই 40 এর কি চেঞ্জ হবে কি বলতে পারবা? কেউ রেসপন্স করছো না কেন? আমার প্রশ্ন বুঝছো কিনা? আমরা 10 ইনভার্স 6 টাকে লিখেছি হচ্ছে 10 ইনভার্স 8। উপরে কয়টা পার্ট, গুণের কয়টা পার্ট, সহগ কয়টা? দুইটা, একটা 40 আর একটা কি 10 ইনভার্স 6। আচ্ছা আমরা পরের লাইনে করছি 40 ইনটু 10 ইনভার্স 8 করছি, তাই না? বলো তো দ্বিতীয় পার্টটা কি বাড়ছে না কমছে পরের লাইনে? বাড়ছে। জি না, কমছে। কমছে। মাইনাস কি বাড়ে? হ্যাঁ মাইনাস কমছে। আচ্ছা মাইনাসের মধ্যে যত বেশি। রাইট। তাহলে আমি যদি বলি প্রথম পার্টটা মানে দ্বিতীয় পার্টটা, প্রথম লাইনের দ্বিতীয় পার্ট সে কতটুকু কমছে, কত ভাগ কমছে কে বলতে পারবা? বলো স্যার একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো। স্যার এখানে কি ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার একসাথে? না কেন, তোমরা কারা যুক্ত হইছো? স্যার আমরা ফার্স্ট সেমিস্টার। হ্যাঁ সব ফার্স্ট সেমিস্টার। ও এআইডি। ও আচ্ছা আচ্ছা একটু সরি, কম্পিউটারের সাথে এআইডি যুক্ত হইছো? হ্যাঁ হ্যাঁ ওটা আবার আমি 9:30 9:40 দিকে আবার আমি রিশিডিউল একটা টাইম দিয়েছি, আমার খেয়াল ছিল না। সেটা হচ্ছে যে আমি তোমাদের যে এই টাইমটা দিছিলাম তোমাদের গ্যাপ ছিল, মনে আছে কিনা তোমাদের রুটিনে এআইডিটি গ্যাপ ছিল না এটা 10টা? আমি ওই ফাঁকে দিয়ে ফেলেছি কিন্তু রাইট, কিন্তু আমার রুটিনে আবার দেখি যে এই সময়টাতে আবার কম্পিউটারের সাথে ক্লাস, যার কারণে আমি সঙ্গে সঙ্গে টাইম। হ্যাঁ বাবা শোনো আমি একটু বলি, তারপরে তোমরা এখান থেকে লিভ নিতে পারো, সমস্যা নাই। এই সাবজেক্টে কি তোমাদের আছে? এআইডি কি সাবজেক্ট আছে এটা তোমাদের? নাই মনে হয়। হ্যাঁ ম্যাথ তো আমি নিবই, মকসুদুল স্যারের ম্যাথটা আমি নিবই। তোমাদের যে টাইমে মকসুদুল স্যারের ক্লাস ছিল সেই টাইমে হবে, কিন্তু একটা ক্লাস আমি চিটাং পলিটেকনিকে থাকার জন্য ওটা নিতে পারিনি। ওই ক্লাসটা আমি আজকে দিয়েছিলাম টাইমটা, কিন্তু দেখি যে আজকে কম্পিটিশন আমার ক্লাস রয়ে গেছে, যার কারণে তোমাদের এই ক্লাসটা আমি রবিবারে একটা গ্যাপ আছে তোমাদের, রবিবারে 10টা থেকে 10:40 আগামী সপ্তাহ রবিবার। হ্যাঁ এই ক্লাসটা ওই দিন চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওটা একটু নোট করে রাখো, ওই দিন আমি ক্লাসটা নিব, ঠিক আছে? তো আপাতত তোমরা ক্লাসটা রবিবারে হবে তাই না? রাইট তাহলে তোমরা লিভ করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
কম্পিউটার মেয়েরা দেখো, তোমাদের তাই তো বলে হ্যাঁ আমি বুঝতে পারি না যে আসলে এডিটটা দিত, ওদেরকে আমি নোটিশ করে দিচ্ছি টাইমটা যে চেঞ্জ হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, কম্পিউটার মেয়েরা শোনো, আমরা বলছিলাম যে আমাদের প্রথম লাইনে দ্বিতীয় পার্টটা কমে গেছে, প্রায় 100 ভাগ কমে গেছে, 100 ভাগ, তাই না? তো আমরা গুণফলটা যদি ঠিক রাখতে চাই তাহলে এই প্রথম পার্টটাকে 100 গুণ বাড়ায় দিতে হবে। আমি সুন্দর একটা উদাহরণ দিই, উদাহরণটাতে বোঝার চেষ্টা করো। যেমন ধরো 5 into 20 equal 100। আচ্ছা 100 না লিখে আমি 100ই তো হয়, আমি যদি সেটা এভাবে দেই 25 25 into 4, দেখো তো দুটো সমান হয় কিনা? সমান হয়? হ্যালো জি স্যার। আসসালাম, হ্যাঁ কে মাহবুবা? আচ্ছা দেখছি, লাইনে থাকো। হ্যাঁ হ্যাঁ আসছে মাহবুবা, ঠিক আছে, ঠিক আছে। তো আমি বলছিলাম যেটা, এই লাইনটা একটু খেয়াল করো, প্রথম পার্টটার সাথে প্রথম পার্টটা একটু খেয়াল করো, ঠিক আছে? 5 পরের লাইনে হয়ে গেছে কত? 25। তো বলো তো 5 হয়ে গেছে 25, বেড়ে গেছে না কমে গেছে? ওটা বেড়ে গেছে, বেড়ে গেছে। কত গুণ বাড়ছে? 5 গুণ। 5 গুণ, হ্যাঁ এটা একটু খেয়াল করো। অঙ্কটা খুবই সিম্পল মনে হচ্ছে, ভাবছো যে অঙ্ক অনেক ভাবে করেছি, কিন্তু এখানে ব্যাপারটা আসবে, একটু মনোযোগ দাও। 5 হয়ে গেছে 25, মানে 5 গুণ বেড়ে গেছে। তাহলে দ্বিতীয় টার্মটা, প্রথম টার্মটা যদি 5 গুণ বেড়ে গেছে পরের টার্মে, তাহলে দ্বিতীয় টার্মটা আবার 5 ভাগ কমায় দিতে হবে, তাহলে গুণফল কনস্ট্যান্ট থাকে। কথা বুঝছো? দেখো তো 20 5 ভাগ কমে গেছে না? হ্যাঁ স্যার, কমে কত হচ্ছে? 4 হয়ে গেছে। 4 ঠিক। হ্যাঁ এই যে দুই পার্টের যে গুণ বা তিন পার্টের যে গুণই হোক না, তুমি যে অংশটা যত ভাগ কমাবে পরের অংশটা তত গুণ বাড়াতে হবে, এটা নিয়ম। তাহলে আমার 10/6 টা হয়েছে 10/8, 100 ভাগ কমে গেছে, তাহলে 40 100 গুণ বাড়াই দিতে হবে। 40 100 গুণ বাড়ালে কত হবে বলো? এরকম এমন হয়ে যাবে, এমন হয়ে যাবে। তাহলে আমাদের বই যে অঙ্কটা দেওয়া আছে সেই হিসেবে অঙ্কের অ্যান্সারটা হওয়ার কথা এটা। আর যে মেয়েটা প্রশ্ন করেছিল ওর কথা মতো আমরা যাচ্ছি, ও বলছে স্যার বইয়ের ক্যালকুলেশনটা ঠিক আছে। আসলে ঠিক আছে, কিভাবে আমি একটু বুঝাই বলি। তাহলে 10/8 টার্মে করতে চাইলে কিন্তু এভাবে হওয়ার কথা। তাহলে তোমরা নিজেরাই বলো যে কতটা অসঙ্গত। হওয়ার কথা ছিল এরকম, আমরা কারেকশন করে দেবো, সমস্যা নেই। এগুলো এইভাবে প্রশ্ন আসলে হওয়ার কথা না। হওয়ার কথা ছিল 1.72, এটা হওয়ার কথা ছিল না? তোমরা কেউ রেসপন্স করছো না কেন? এটা হওয়ার কথা ছিল তো হিসেবে, কারণ আমাদের বইয়ের চার্টে তামার আপেক্ষিক রোধ দেওয়া ছিল 1.72 × 10⁸ মিটার, আর সেখানে আমাদের হয়ে যাচ্ছে এরকম। এটা কোনো হইলো কোথায় 4000 আর কোথায় 1.72। এবার অবশ্য বইয়ের উত্তরটা আমরা মিলাই, বই দেওয়া ছিল এরকম। বই দেওয়া আছে 4 দিয়ে, তাই তো? দেখো তো বই 4 দিয়ে দেওয়া, দেখো 4। আচ্ছা 4, তাহলে বলো 40 হয়ে গেছে 4, তাহলে এটা কি হবে? বলো বুঝো, 40 4 হয়ে গেছে, 40 4 হয়ে গেছে মানে কি? কয় ভাগ কমে গেছে বলো? 40 4 হয়ে গেছে, কয় ভাগ কমছে? কয় ভাগ? 10 ভাগ। এই তোমাদের তো সহজ গুণ ভাগের কথা বলছি, উত্তর দিতে এত সময় লাগছে কেন? ঠান্ডায় কি ব্রেনটা জমে গেছে? হ্যাঁ, ব্রেন কাজ করছে না। এই জন্য এই ধরনের অনলাইন ক্লাসগুলো মিষ্টি রোদে সকালবেলার যে রোদটা আছে সেটা ভিটামিন ডি তে সমৃদ্ধ। আসলে রোদে ভিটামিন ডি নাই, তবে এই ধরনের রোদে শরীরে ভিটামিন ডি তৈরি হয়। এই জন্য মিষ্টি রোদে বসে ক্লাস করবেন, তাহলে ব্রেনটা ভালো থাকবে। নতুন ব্রেনটা জমে গেছে আর কি। 40 4 হয়ে গেছে মানে 10 ভাগ কমে গেছে, তাহলে এই পার্টটা আবার 10 গুণ বাড়ায় দিতে হবে, কারণ এই পার্ট 10 ভাগ কমছে। তাহলে এই পার্টটা কি করব? 10 গুণ বাড়ায় দিব। তো বলো তো যে এই পার্টটার সাথে 10 গুণ যদি আমি গুণ করি, এটার সাথে 10 দিয়ে গুণ করি, তাহলে কি হবে?
10 টু দি পাওয়ার হ্যাঁ, ইনভার্স 5 হবে। 5 হবে। 10 স্যার কোন অধ্যায় করাচ্ছেন? এই তো এতক্ষণ পরে কে জানি আবিষ্কার করছে কোন অধ্যায় করাচ্ছি। অধ্যায় 2 এর একটা অঙ্ক 18 নম্বর উদাহরণ। তুমি কি কেবল যুক্ত হইলে? ম্যাশ তাহলে ম্যাশ কয়টা আছে খেয়াল করো ম্যাশ কয়টা আছে কে জানি বললো স্যার কোন অধ্যায় অঙ্ক করাচ্ছেন, সে কি কেবল যুক্ত হইছো? হ্যাঁ চারটা। স্যার এখানে তো স্যার সিরিয়াল পাশে স্যার কম্পিউটার ডিপার্টমেন্ট এটাও লিখে দিয়ে কখন? আজকে তো কম্পিউটার ক্লাস হচ্ছে। এআইডিটি কেউ আছো নাকি এখনো? এআইডিটি স্যার প্রথমে শুধু নাম স্যার আর আছে এখানে এআইডিটির স্যার আছে প্রেজেন্ট। না না স্যার এআইডি প্রথমে শুধু আমার সিরিয়াল নাম্বার দিয়েছিলাম, এখন আবার স্যার ডিপার্টমেন্ট চিফ সব দিয়ে দিয়েছে। দুইবার দিছো? স্যার আরেকবার স্যার ভুলে আমার শুধু নাম চলে গেছে। ঠিক আছে, শুধু নাম চলে গেলে সমস্যা নেই। নাম দিতাম বুঝবো না, সিরিয়াল সহ লাগবে। তবে দুইবার সিরিয়াল নাম্বার চলে গেছে। কি হচ্ছে এইগুলো কথা এত কেন বলছো বাবা এতদিন? সিরিয়াল নাম্বার কি জানো না? স্যার আমি স্যার প্রথমে স্যার আমার নাম আর সিরিয়াল নাম্বার দিয়েছি, এরপর অন্য ডিপার্টমেন্টের মানুষ ছিল এর জন্য স্যার আমার ডিপার্টমেন্ট আর ও শিফট আচ্ছা এটাও ঠিক আছে, খুব ভালো করছো। ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা কোনোভাবে বুঝলে হইছে। আমাদের এআইডি টিম এগুলো নিব না আপাতত। এআইডিটার ভুল করে যুক্ত হইছে আর কি। জি স্যার আমি এরকম দিছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমরা অনেক চালাক তুমি। হ্যাঁ শোনো, যা হইছে ওটা সমস্যা নেই, অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করা যাবে। তাহলে এই লাইন যা, এই লাইনও তাই, এই লাইনও তাই, কিন্তু আমাদের প্রত্যাশিত রেজাল্ট হওয়ার কথা ছিল এরকম, বাট বই এরকম আসে না। ঠিক আছে, অঙ্কটা তো ভুল আছে ওটা, কিন্তু প্রশ্ন যদি এভাবে আসে, প্রশ্ন যদি এভাবে পরীক্ষায়, তাহলে কিন্তু অ্যান্সার এভাবে দিতে হবে, হয় এভাবে নাহলে এভাবে। ওটা আবার নিজেরা জোর করে কারেকশন করতে যাও না। প্রশ্ন যদি ফাইনাল পরীক্ষায় ভুলও আসে, এটাকে সঠিক ধরে নিতে হবে, কারণ প্রশ্ন এডিট করার সুযোগ নাই। এখন যেন আমি লজিক্যাল যুক্তিগত কথা বলছি। আমি তো বলেন অধ্যায় 2 উদাহরণ 18, অধ্যায় 2 উদাহরণ 18। 47 না জানি না পেজ তোমাদের 47 মেবি। ওটা প্রশ্নটা হচ্ছে এরকম, একটি 20 বর্গ মিলিমিটার আকার বিশিষ্ট তামার তারের দৈর্ঘ্য 50 মিটার। জি স্যার এটাই। খুঁজে পাইছো? ঠিক আছে। জি স্যার। আচ্ছা কেউ কি বলবা যে এর দৈর্ঘ্য যে 20 বর্গ মিলিমিটার দেওয়াটা কিভাবে 20 × 10⁶ মিটার স্কয়ার হলো? স্যার মিলিমিটার স্কয়ার। আচ্ছা মিলিমিটার মানে মিলিমিটার। হ্যাঁ মিটার মিলিমিটার স্কয়ারে নিয়ে গেছে। রাইট। মিলিমিটার, 1 মিলিমিটার সমান কত মিটার কেউ বলতে পারবা? 1 মিলিমিটার সমান কত? 1000 আমি লিখি 1 মিলিমিটার ইকুয়াল হোয়াট মিটার। কে বলতে পারবে বলো? 1 মিলিমিটার সমান কত মিটার? কে জানি 1000 বললো। 1000 মিটার। আচ্ছা হ্যাঁ 1000 মিটার। আচ্ছা ঠিক আছে, কে জানি 1000 মিটার বলেছে। 47 পৃষ্ঠায় তো দেখ স্যার 10 টু দি পাওয়ার -3 অধ্যায় অধ্যায় 2 এর 18 নম্বর উদাহরণ। 47 পৃষ্ঠা তোমাদের সাথে, আমারটা 50 পৃষ্ঠায় আছে। বললাম না তোমাদের বইয়ের সাথে আমার পেজে একটু এলোমেলো হচ্ছে, কিন্তু উদাহরণটা পাইছো তো? আমাদের 20 মিনিট চলে গেছে। শোনো আচ্ছা যাও, একটা মেয়ে বলেছে যে 10⁻³ মিটার। হ্যাঁ সে ঠিক বলেছে 10⁻³। আর একজন 1000 বলেছে, যার 1000টা, যে 1000 বলেছো তারটাও ঠিক, কিন্তু কোন ক্ষেত্রে জানো? না তারটা ঠিক হবে যদি এটা কি আমাদের সময় হয়, কি আমাদের সময় বা পরকালে হতে পারে এরকম। তোর পরকালে তুমি জান্নাতবাসী হচ্ছে তো, আল্লাহ কাছে বলছো যে আল্লাহ তুমি 1 মিলিমিটার সমান 1000 মিটার বানায় দাও, বানায় দিতে পারে। কারণ জান্নাতি যারা আছে তারা আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে, তাই হবে। এটা মগের মূল্য। 1 মিলিমিটার সমান 1000 মিটার হয়, তাহলে তুমি বুঝাইলা যে মিলিমিটারই বড়, মিটার ছোট। কেউ যদি বলে যে 1 পয়সা সমান 100 টাকা, এটা বিশ্বাস করবে? 1 পয়সা সমান কি 100 টাকা? না স্যার না স্যার। তা 1 পয়সা সমান 100 টাকা কখন হবে? 1 পয়সা সমান 100 টাকা কখন হবে? যখন দুনিয়াটা উল্টে যাবে। হ্যাঁ উল্টে যাবে। ভুল বললে। আর আরেকটা অ্যানসার খুব সুন্দর অ্যানসার করছে যে ভুল করলে হবে, এছাড়া অন্যথা হওয়া সম্ভব নয়।
আর একজন বলো দুনিয়া উল্টা পাল্টা গেল, যে কিয়ামতের সময় সারা জীবন দেখছো পূর্ব দিকে সূর্য ওঠে, কিয়ামতের সময় পশ্চিম দিকে উঠবে, মানে উল্টা পাল্টা। কিন্তু এখন যারা স্বাভাবিক ব্রেনে আছো এরকম বলো না 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার, বা আমরা যদি আরো স্টাইলিশ ভাবে বলি 1/1000, 1 1 বাই into 10 inverse 3 না 1/1000, 1/10⁻³ বলা যাবে না, তাহলে আবার 10⁻³ হয়ে যাবে। একজন বলছে এরকম বলা যাবে না 1 into 10 inverse 3 1 into 10⁻³। আচ্ছা আচ্ছা, সুন্দর, ও গুণ পছন্দ করে খুব। তো 1 দিয়ে গুণ করে কি লাভ? পৃথিবীর সাথে 1 গুণ করলে পৃথিবী থাকবে, পৃথিবী কি মঙ্গল গ্রহ হয়ে যাবে? 1 দিয়ে গুণ করে লাভটা কি? 1 দিয়ে গুণ করা, সবার সাথে 1 গুণ করা আছে, তোমার সাথে 1 গুণ করা আছে, আমার সাথে 1 গুণ করা আছে, 1 দিয়ে গুণ করলে কি কোনো সমস্যা হয়? 2 দিয়ে গুণ করলে সমস্যা হবে, তুমি দুজন হয়ে যাবে। 3 দিয়ে গুণলে 3, কিন্তু 1 দিয়ে গুণ করলে কিছু হয় না। বাই ডিফল্ট প্রত্যেকটা নাম্বারের সাথে 1 সহগ আছে গুণ হিসেবে। হ্যাঁ, আচ্ছা যাকে, তো এই ব্যাপারগুলো একটু খেয়াল করবে। হ্যাঁ, খুব সুন্দর। একটা মেয়ে বললো যে 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার, কিন্তু মিলিমিটার স্কয়ার দেওয়া ছিল, মনে আছে তোমাদের? বইয়ে কত দেওয়া ছিল জানি আমাদের? 20 মিলিমিটার এটা দেওয়া, তাই না? ওকে, তাহলে 20 এর জায়গায় আমরা 20 লিখবো, গুণের জায়গায় গুণ দিলাম, কিন্তু যে মিলিমিটারের ব্যাপারটা, মিলিমিটার সমান কত মিটার বলছো? 1 মিলিমিটার। আচ্ছা, আমরা যদি এটাকে আরো ভাঙি লিখি ভাবে, এটা যদি এভাবে লিখি দেখো তো দোষের হবে, এভাবে লিখা যাবে? এটা কিন্তু গুণ, এটা এক্স না, এটা গুণ, গুণ চিহ্ন, এটা গুণ চিহ্ন, এটাকে ভুল ভাবে দেখো না, এটা গুণ চিহ্ন, তাই না? মিলিমিটার স্কয়ার মানে মিলিমিটার ইনটু মিলিমিটার। আচ্ছা, তাহলে বলো তো 1 মিলিমিটার, এখানে 1 লেখা যায় না? 1 মিলিমিটার, 1 মিলিমিটার সমান কত মিটার বলো? 10 inverse 3 মিটার। আচ্ছা, তাহলে এটার পরিবর্তে 10⁻³ মিটার লিখলাম, গুণ চিহ্ন দিয়ে এই মিলি, আচ্ছা এটা আমরা লাল কালার দিয়ে ভালো হবে বুঝেছো। আর তাহলে এই মিলিমিটার জন্য কি লিখবো? আবার 10⁻³। হ্যাঁ স্যার, 10 inverse 6। আচ্ছা, তাহলে আমরা যেটা শিখলাম যে কোন ক্লোজ ইলেকট্রিক সার্কিটের সকল ইএমএফ আর সকল ভোল্টেজ দ্রব্যের যোগফল তাই না? শূন্য হবে। এইটাই আসলে আমরা বলছিলাম 10⁻6 হবে, দেখো 10⁻³ মাইনাস 10 এর আসলো কেন? এটা আবার মনে করে পাবো, জাস্ট এতটুকু বুঝলো যে কোন একটা ইলেকট্রিক ক্লোজ ইলেকট্রিক সার্কিটের, তাই না? তাহলে এই দুটো গুণগুলো আসলে 10⁻, আলটিমেটলি সমান 6। একটা অঙ্ক এত ডিটেইলস বলা আছে কারণ যে আগামী তার বলবো না আমি, তখন আকাশ থেকে পড়লে সমস্যা। আর মিটার গুণ করে কি হয়? এই মিটার আর মিটার গুণ করে, হ্যাঁ, তাহলে একটাতে মিটার স্কয়ার সরি মিটার স্কয়ার হয়। আরে টাইপ করে লিখতে খুব ঝামেলার বিষয় রে বাবা। আর এটা কত হবে? 6। আর এটা কত হবে? 6 মিটার স্কয়ার। তো আমি এই বিষয়টা ভেঙে চুরে মানে বোঝো তো, ভেঙে চুরে গুরু করে দেখাইছি। এরপর যদি কেউ না বোঝো তাহলে তার ব্রেনের প্রবলেম, এটা বুঝে নিতে হবে। ঠিক আছে, আমরা আচ্ছা দ্বিতীয় অধ্যায়ের কথা শেষ। আমরা দ্বিতীয় অধ্যায়ের একটা অ্যাসাইনমেন্ট দিব, তো এখানে জানাচ্ছি না, আমি গ্রুপে অবশ্যই অ্যাসাইনমেন্টের ছবিটা দিয়ে দিব। তোমরা আস্তে ধীরে, আমার মনে হয় কালকে ক্লাসে দেখাতে পারো, কালকে অনেক এক্সট্রা ক্লাস না, সমস্যা নেই, রবিবারে দেখাবো, রবিবার আগামী রবিবার। স্যার কালকে কয় মিনিট ক্লাস হবে? কালকে ওই যে তোমাদের গ্যাপ টাইম যেটা আছে ওই টাইমে দেখো, বৃহস্পতিবার একটা তোমাদের রুটিনে গ্যাপ টাইম আছে, তো 40 মিনিট নাকি 80 মিনিটের? হ্যাঁ এটাই কথা, ওটা সম্ভবত তোমাদের গ্যাপটা মনে হয় 40 মিনিটের, তাই না? জি স্যার। আচ্ছা, আর আমার ক্লাস মিস হয়েছে 80 মিনিটের, 40 মিনিট এখনো তোমরা বঞ্চিত হচ্ছ, মাহরুম হচ্ছ। এখন ওই দিন আইনুল করিম স্যারের ক্লাস আছে, মেবি ওনার কয় মিনিটের ক্লাস? আজকে 80 মিনিটের। ওনার 80 মিনিট, আমি যদি 80 মিনিট তাহলে হয় 160 মিনিট, প্রায় 3 ঘন্টার সময় না? এত সময় ধরে কি নেটে? ওরে বাবা, বৃহস্পতিবার যে টাইমে রুটিনে গ্যাপ আছে ওই টাইমে 40 মিনিট। আর যদি তোমরা বেশি আগ্রহ দেখো তাহলে আমি আইনুল করিম স্যারের ক্লাসের পরে আবার নতুন করে যুক্ত হয়ে তোমরা বাকি ক্লাসটা করতে পারবো, সমস্যা নেই। আর যদি বলো না স্যার থাক না, আমরা আগামী ক্লাসে পড়াটা সেরে নিব, ওকে। আর যদি না স্যার আজকে না, আজকে না, বৃহস্পতিবার কথা বলছি, আগামীকালে ক্লাস গ্যাপটা হচ্ছে 40 মিনিটের, কিন্তু আমাদের ক্লাস মিস হয়েছে 80 মিনিট। আমি তো খুব ভেঙে চুরে কথা বলছি বুঝছো, কিন্তু 40 মিনিটের টাইমে আমি 80 মিনিট ক্লাস নিব কি করে? যার কারণে বলেছি যে আইনুল করিম স্যারের পরে যদি তুমি যুক্ত হতে চাও নতুন করে 40 মিনিটের জন্য হতে পারো, না হলে আমি ওই 40 মিনিট নিব।
সমস্যা নাই, ক্লাস যদি খুব প্রপার ওয়েতে সিস্টেমেটিক ওয়েতে গোছানো হয় 40 মিনিট ও 80 মিনিটের ক্লাস নেওয়া সম্ভব। আচ্ছা বাদ দাও প্রসঙ্গগুলো, আমরা 40 মিনিট নিব, আপাতত মাথায় রাখো 40 মিনিট হবে গ্যাপ টাইমে। ঠিক আছে, আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ, আমরা তৃতীয় অধ্যায় একবার মনে হয় ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সাথে শেষ করেছি, আমরা চতুর্থ অধ্যায় নেব। এইবার আমাদের জটিল জটিল চ্যাপ্টার গুলো শুরু হচ্ছে, ভয় পাওয়ার কিছু নাই, আমি তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমরা খুব সহজ করে বোঝার চেষ্টা করব। যাদের কাছে বই আছে কষ্ট করে চ্যাপ্টার 4 অধ্যায় 4 আন্ডারস্ট্যান্ড কারশফস ল, কারশফ সূত্রের ধারণা, কনসেপ্ট অফ কারশফস ল। কারশফস ল, কারশফসের বানানটা ইংলিশে জটিল বানান, লিখতে যে হয়তো বা কলম ভেঙে যেতে পারে, জটিল বানান আছে কারশফস, আর শার্প ডাবল ডাবল, দেখো KIRCEEFFS, কারশফস ল, কারশফের সূত্র। কারশফের সূত্র বর্ণনা করতে 80 মিনিট ক্লাসই লাগবে আমাদের, আমি শুরু করবো কিনা বুঝতেছি না, তারপর একটু বলি। আমি তোমাদের এর আগের ক্লাসগুলোতে আমি কারেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফান্ডামেন্টাল যে টার্মগুলো বারবার আসবে আমি বলেছি যে কোন টার্মগুলো বারবার আসবে, তাই না? আমি বলেছিলাম যে আর আসবে, রেজিস্ট্যান্স, ভোল্ট, তারপর হচ্ছে ভোল্ট আসবে, এবার আই আসবে। খুবই ইম্পর্টেন্ট বিষয় এই যে তিনটা জিনিস, তাই না? এই যে একটা সার্কিট, সার্কিট বোঝো তো? সার্কিট কি জিনিস? সার্কিট সার্কিট কি জিনিস বোঝো? সার্কিট মানে যে রাস্তা বা যে পথ দিয়ে রাস্তা দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং ওই রাস্তাতে ইলেকট্রিক্যাল লোড থাকবে, সুইচ থাকবে, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস থাকবে। হ্যাঁ, একটা নির্দিষ্ট রাস্তা যেখানে কারেন্ট পরিবহন হবে। যেমন আমাদের গাড়ি ঘোড়া চালানোর জন্য রাস্তা লাগে না? এখন যদি কেউ গাড়ি, কার, মাইক্রো ট্রাক, বাস এগুলো যদি পানিতে নামায় দেয় চলবে? চলবে না। আবার জাহাজকে যদি তুমি রাস্তায় নিয়ে আসো চলবে না। তো ইলেকট্রিক সার্কিট লাগে যেখানে ইলেকট্রন প্রবাহিত হয়, নির্দিষ্ট লোডের মধ্য দিয়ে যায়, সেই লোডকে পরিচালনা করে। সেই লোড যদি হয় ফ্যান তাহলে ঘুরবে, সেই লোড যদি হয় লাইট তাহলে জ্বলবে, সেই লোড যদি হয় কোনো স্পিকার তাহলে সাউন্ড দিবে, তাই না? তাহলে আমরা এটা বুঝতেছি যে বিদ্যুৎ শক্তি অনেক শক্তিতে রূপান্তর করা সম্ভব। তারপর প্লাস মাইনাস এগুলো সবগুলো ঠিক হচ্ছে। টিভিসারে কি দায় মজু না? আরে বাবা, স্যার চলে যাচ্ছে। আচ্ছা, আমরা ডেস্কটপ অ্যাপস কোথায় আছে? মাল্টিমিট। আমরা বলছিলাম যে আরভিআই এগুলো আসলে সার্কিটে কিভাবে থাকে একটু আমরা দেখি। হ্যাঁ, আমি একটা সিমুলেশন সফটওয়্যার অন করছি, এখানে ড্রয়িং করা এগুলো খুব ইজি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিন সবাই? জি স্যার। আমাদের 10:40 ক্লাস যদি শেষ হয়, হ্যাঁ, তারপর আমরা 10টা মিনিট একটু বাড়াই নিব। ওই যে মাঝখানে যে 10 মিনিট ব্রেক সেটা একটু কাজে লাগাবো। তোমাদের আপত্তি নেই তো? না স্যার। না স্যার। এটা একটা ইলেকট্রনিক সিমুলেশন সফটওয়্যার, খুব চমৎকার। এখানে অনেক কাজ সিমুলেট করা যায় সফটওয়্যার কতভাবে, যেটা তুমি চাইলে প্র্যাকটিক্যালি ল্যাবেও এটার ইয়ে করতে পারবে, এক্সপেরিমেন্ট চালাতে পারবে। তো আমরা একটু কম্পিউটারগুলো নিয়ে নেই। এই যে এই ধরনের প্রতীক দেখছিলে না, রেজিস্টার প্রতীক দেখছিলে? জি স্যার। তাহলে এই যে আমরা আর ভি আই এর যে ব্যাপারটা হচ্ছে, আরটা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, আর এর স্যাম্পলটা হচ্ছে এরকম, সার্কিটে এইভাবে আমরা আঁকতে হয়। এবার আমাদের ভি লাগবে, ভি আসলে কার বাচ্চা কে কাঁদে কোথায়? হ্যাঁ, রেজিস্টারের এই যে এটা হচ্ছে কি জানো, পরিবেশ বাধা বোঝানো হচ্ছে, বাধা, তাই না? স্ট্রেট লাইন হলে তো বোঝা যায় কত সহজ পথ। দেখো এখানে রাস্তাটা জিগজ্যাগ করা হয়েছে, তাই না? বোঝানো হচ্ছে যে একটা বাধা দেওয়া হয়েছে এখানে, এটা পরিবেশ বাধা। আচ্ছা, 10 মিনিট ক্লাসে রিমাইন্ডার দিচ্ছে। এরপর এই যে এই বাধার ভিতর দিয়ে যে আমরা কারেন্ট পাস করাবো, তাহলে একটা ইএমএফ লাগবে না? তড়িৎচালক বল, ব্যাটারি লাগবে। ব্যাটারি আসলে মূলত কি করে? কোন সার্কিট বা কোনো পরিবেশের মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনার জন্য প্রয়োজনীয় চাপ, ইলেকট্রিক্যাল চাপ সৃষ্টি করে। যেমন পানি তো আছেই পাইপে, ঠিক আছে, কিন্তু সেই পানিটাকে ফ্লো করবার জন্য মোটর বা এই ধরনের একটা চাপ লাগবে না?
ধর একটা পাইপে পানি আছে বাট পানি প্রবাহিত হচ্ছে না, এর মানেটা কি? যে কোনো একটা প্রান্তে কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে না। পানি কি এমনি এমনি মুভ করবে? পানি এমনি মুভ করে না, চাপ লাগে, তাই না? তো এখন আমাদের এই যে পরিবেশের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের জন্য আমাদের একটা ব্যাটারি নিলাম, ব্যাটারি। এন্ড ব্যাটারি কি সেল কি? প্রশ্নটা একটু আমরা জিজ্ঞেস করি তোমাদেরকে। ব্যাটারি তো এমনি নাম শুনছো নিশ্চয়ই, অনেকে দোকান থেকে ব্যাটারি কিনছে ঘড়ির জন্য বা টিভি রিমোটের জন্য জি স্যার। বা বিভিন্ন বাচ্চাদের খেলনার জন্য। এই যে আমরা দোকানে গিয়ে বলি ব্যাটারি, তাই যে তোমাকে একটা যে ব্যাটারি দিল, আসলে এটা কি একটা, এটা ব্যাটারি না অন্য কিছু? আমরা গতানুগতিকভাবে এটাকে ব্যাটারি বলি, কিন্তু সিঙ্গেল যে ডিভাইসটা তুমি নিলা এটা কিন্তু আসলে ব্যাটারি বলে, এটাকে বলে সেল। কি বলে? সেল। সেল 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 বানানটা হচ্ছে এমন, হ্যাঁ, সেল সি মানে আমরা আমরা সি ইংলিশে ডাবল এল রাইট না, সি ডাবল এল না, সি ডাবল এল, ই ডাবল এল ডাবল এল ই ডাবল এল ডাবল এল। আর এল দিব না, দুটাই এল, আর বেশি দেওয়া যাবে না এখন। দুইটা এল হ্যাঁ দুটাই এল, আরেকটা এল দিলে ভাবতে পারো যে স্যার মনে হয় বেশি চার্জ হবে কিনা ব্যাটারি, না। তো এই যে সেল, সেল মানে হচ্ছে কোষ। আমরা যারা ইয়ে করেছো জীববিজ্ঞান, সেল মানে কোষ জানো না? এটাও জি স্যার, বৈদ্যুতিক হ্যাঁ, কোষ, সেল মানে এটাও বিদ্যুৎ চালক কোষ, এটাও বিদ্যুৎ চালক কোষ। তাহলে সেল আসলে মূলত এইভাবে প্রতীক হিসেবে দেখানো হয় সেলটা। আমি একটু আর্ট করি, আর্ট অত ভালো হবে না, মনে কিছু নিও না আর কি, আমরা র্যান্ডমলি আর্ট করছি, হ্যাঁ, কিছু হবে না স্যার। কারণ এটা ভাঙা চূড়া আর কি, এরকম করে। এই যে এটা হচ্ছে, এটা একটা সেলের প্রতীক। সেলের একটা সেলের দিকে খেয়াল করো, একটা লম্বা ভার্টিক্যাল লাইন থেকে আরেকটা কি শর্ট ভার্টিক্যাল লাইন, না একটু জি স্যার। লম্বা উলম্ব লাইন, একটা ছোট উলম্ব লাইন, এখান থেকে তার বের করে নেওয়া হয়েছে আর কি। তাহলে এটা হচ্ছে একটা সেল। তো তোমরা এই জায়গায় দেখো তো এই ধরনের প্রতীক কয়টা আছে? দুইটা দুইটা, রাইট, এই তো দুইটা। সুন্দর কথা। হ্যাঁ, এখানে আমি কিন্তু একটা সেল আঁকছি, তাই না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সেল আছে। তাহলে এই দুইটা সেল বা দুইয়ের অধিক যদি সেল আমরা কম্বাইন করি, কম্বিনেশন করি, একটা যদি কোনো সমবায় তৈরি করি, তাহলে এইগুলোকে বলা হয় ব্যাটারি। তাহলে আমরা ব্যাটারি যদি সংজ্ঞা বলি কি বলবো? যে এ গ্রুপ অফ সেল, মানে অনেকগুলো সেলের গ্রুপ, এ গ্রুপ অফ সেল, অনেকগুলো সেলের একটা কম্বিনেশন, সমষ্টি বা কম্বিনেশন। তাহলে এটা কয়টা সেল আছে এখানে? দুইটা দুইটা সেল। তাহলে কয়টা সেল আছে বুঝার সবচেয়ে সহজ বুদ্ধিটা তোমাদের বলে দিই। হয় বড় বড় লম্বা লাইন গুনবা, নাহলে ছোট লাইনগুলো গুনবা। হয় বড় লাইন বা ছোট লাইন। আবার যদি চারটা লাইনে গুনো তাহলে চারটা সেল আবার ভাবা যাবে না, হ্যাঁ। এই যে এখন প্রত্যেকটা ব্যাটারি কিন্তু পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত থাকে, পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল থাকে। তো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ বুঝবো কি করে? পজিটিভ টার্মিনালটা হচ্ছে যেটা লম্বা লাইন সেদিকে, লম্বাটা যেটা লম্বা, তাই না? পজিটিভ মানে বেশি কিছু আমরা বুঝি। এই যে আরে এই যেটা হচ্ছে পজিটিভ লাইন, আর এই পাশেরটা নেগেটিভ। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যে ব্যাটারিগুলো কিনি, সেই ব্যাটারিটা দেখতে এরকম কিনা দেখো তো। এগুলো যদি বুঝতে পারো তাহলে কেভিএল কেসিএল অঙ্ক খুবই সহজ, একদম সহজ। যদি আমি যা পড়াচ্ছি বা যা লিখতে বলছি এগুলো যদি বুঝতে পারো তাহলে কেভিএল কেসিএল একদম সহজ, এরকম না? জি স্যার। আচ্ছা, তো এই যে আমরা যে 1.5 ভোল্টের ব্যাটারি, কিন্তু এগুলো আমরা যে পেন্সিল ব্যাটারি বলি, সাধারণত পেন্সিল ব্যাটারি 1.5 ভোল্ট। 5 ভোল্ট। তো তোমার যদি 3 ভোল্ট লাগে, 3 ভোল্ট ব্যাটারি, তাহলে কয়টা নিতে হবে? দুইটা। তোমার যদি 4.5 ভোল্ট লাগে তাহলে নিবে তিনটা। তো কিছু কিছু দেখবো বাচ্চাদের খেলনাগুলো 4টা ব্যাটারি থাকে, তাহলে বুঝতে হবে যে এই খেলনাগুলো 6 ভোল্টে চলে, তাই না? আমি তোমাদের কিন্তু খুব সুন্দর কিছু তথ্য দিচ্ছি, একটু মাথায় রেখো। যে যদি অনেক খেলনাতে দেখবো যে 4টা ব্যাটারি, তাহলে বুঝবে 6 ভোল্ট। যদি 3টা ব্যাটারি তাহলে 3 ভোল্ট। আমাদের যাবতীয় সকল ধরনের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে দেওয়াল ঘড়ি মাত্র একটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে চলে, তাই না? একটা কোর্স দিয়ে চলে। আচ্ছা, তাহলে ওটা কত ভোল্ট? তাহলে আমরা যদি সহজ করে ভাই বোনদের জিজ্ঞেস করি যে একটা দেওয়াল ঘড়ি কত ভোল্টে চলে, একদম চোখ বন্ধ করে বলে দিবা 1.5 ভোল্ট। 1.5 ভোল্ট। তবে কিছু কিছু আধুনিক দেওয়াল ঘড়ি আছে যে, রাইট, যদি কিছু কিছু আধুনিক দেওয়াল ঘড়ি আছে যেগুলো হয় কি ওই পেন্ডুলাম থাকে, আনুষঙ্গিক আরো কিছু থাকে, লাইট থাকে, এগুলোর জন্য আলাদা আলাদা ব্যাটারি লাগে, সেটা অন্য বিষয়। কিন্তু সাধারণত মিনিট সেকেন্ড ঘন্টার যে ব্যাপারগুলো চালানোর জন্য যে ব্যাটারি লাগে সেটা মাত্র 1.5 ভোল্টে। 5 ভোল্ট। আবার রিমোটের সাথে দেখা যায় কিন্তু দুইটা ব্যাটারি লাগে রিমোটে, তাই না? তাহলে রিমোট 3 ভোল্টে চলে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমি ক্লিয়ারলি বললাম তোমাদের। স্যার এর থেকে ছোট ব্যাটারি আছে যে এর থেকে একটু ছোট, হ্যাঁ, এই যে সুন্দর রিমোটের যেগুলো, তাই না? রিমোটের গুলো একটু চিকন ছোট, কিন্তু ছোট হলো কি হবে? ওই যে ছোট মরিচের ঝাল বেশি কথা আছে না, ও যদি ছোট ব্যাটারি হয় কিন্তু ওটাও 1.5 ভোল্টের ব্যাটারি।
মানে তোমরা ভালো করে মাথায় গেঁথে রাখো, যাবতীয় সকল ড্রাই সেল, এগুলোকে ড্রাই সেল বলে, শুষ্ক কোষ। যারা সায়েন্সে পড়ে আসতো তারা হয়তো ড্রাই সেল কতটা শুনে আসতো। এই ধরনের পেন্সিল ব্যাটারি, যাবতীয় সব পেন্সিল ব্যাটারি 1.5 ভোল্টের। তবে কিছু কিছু রিচার্জেবল ব্যাটারি পাওয়া যায় যেগুলো তোমার পেন্সিল ব্যাটারির সাথে না সাথে, হ্যাঁ রাইট, আমি বলছি তোমরা অনেক জানলে, অনেক ভালো জানো, যার কারণে আমার ক্লাস নিতে সহজ হচ্ছে। তো কিছু কিছু অনেক পেন্সিল ব্যাটারির মধ্যে দেখতে আছে যেগুলো রিচার্জেবল, এগুলো 1.2 ভোল্টেরও হয়, হ্যাঁ 1.2 ভোল্টের। আবার কিছু কিছু ব্যাটারি যেমন যে কিছু কিছু এনার্জি বাল্ব আছে দেখবা, কারেন্ট চলে গেলো জ্বলে থাকে, তাই না? কারেন্ট চলে গেলো ওগুলোর ভিতরে একটা ব্যাটারি আছে, ওই ব্যাটারি গুলো সাধারণত 3.7 ভোল্টের হয়। অর্থাৎ তোমরা যারা অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন ব্যবহার করছো, যাবতীয় সকল প্রকার সেলুলার ফোন, মোবাইল ফোনগুলোতে যে ব্যাটারি ব্যবহার হয় ভিতরে, সেই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্ট। এই যে ব্যাটারির সমাচার শেষ হলো, ব্যাটারি সংক্রান্ত অনেক কথা বলছি আমি। এখন আমরা সার্কিটে ফিরে যাই। আমাদের টাইম মাত্র আছে 3 মিনিটের মতো, সমস্যা নেই। মাঝে মধ্যে তোমরা অনেকেই বলো যে স্যার 10টায় ক্লাস তো শুরু, একটু আমরা আগে ভাগে ট্রাই করি ক্লাসে ঢুকবার জন্য। তো আপনি একটু স্যার আগে ভাগে হলে আমরা একটু আগে ভাগে ঢুকতে পারি। তো তোমরা কেউ বলতে পারবে যে আমি ক্লাস যদি 10টা ক্লাস একটু 5 মিনিট আগে ঢুকি তাহলে কি সমস্যাটা হবে, কেউ বলতে পারবে? 35 শেষ হয়ে যাবে। হ্যাঁ, তখন আবার 10:35 ক্লাস শেষ হয়ে যাবে। তো আলটিমেটলি কিন্তু লাভ হচ্ছে না, তাহলে আমাকে 2 বার আবার ঢুকতে হচ্ছে। তখন তুমি নিজেই বলো স্যার তখন সবাই সময় কভার করবে না। এই জন্য তোমরা একদম পারফেক্টলি রেডি থাকবে, আমি ঠিক 10টায় করবো, তাহলে 10টা থেকে 10:40 একটা অ্যাকুরেট টাইম পাবো, বুঝতে পারছো তো? যেমন আজকে আমরা 10:03 আমি ঢুকছি, 10:03। জি স্যার। যার কারণে আমাদের আমার ল্যাপটপে 10:40 সময় দেখাচ্ছে, বাট এখনো ক্লাস শেষ হয়নি, এখনো 3 মিনিট সময় হাতে আছে। যাকে এখন আমরা একটা রেজিস্টার নিলাম, ব্যাটারি নিলাম। এই ব্যাটারি কি প্রয়োজনীয় কি তৈরি করবে? ব্যাটারিটা প্রয়োজনীয় কারেন্ট তৈরি করবে, ইলেকট্রন ফ্লো তৈরি করবে, তাই না? কারেন্ট তৈরি, যার কারণে একে বলা হচ্ছে তড়িৎ চালনা বল। মানে তড়িৎ চালনা করার মধ্যে প্রয়োজনীয় বল আছে, এখানে শক্তি আছে, এনার্জি। তো এখন এই ব্যাটারি থেকে কি কারেন্ট বা ইলেকট্রিসিটি উড়ে উড়ে কি এর ভিতরে যাবে? এই ব্যাটারি থেকে কারেন্ট বা ইলেকট্রন কি উড়ে যাবে? ইলেকট্রনে কি পাখা আছে? ইলেকট্রনের পাখা নেই। এবং ইলেকট্রন ফাঁকা বা কোনো ভ্যাকুয়াম বা কোনো ফাঁকা জায়গায় উড়েও যায় না। ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট বা স্থানান্তর করতে হলে অবশ্যই ইলেকট্রনকে কোনো না কোনো একটা মিডিয়াম লাগবে, মাধ্যম লাগবে, তাই না? যেমন কেউ যদি বলে যে আমি আগ্রাবাদ থেকে চট্টগ্রাম মহিলা পলিটেকনিকে কার যোগে উড়ে আসছি, এটা কি বিশ্বাসযোগ্য? কারে করে উড়ে আসা যায় না। কারের জন্য অবশ্যই নির্দিষ্ট একটা মাধ্যম, রাস্তা লাগবে, রাস্তা। ইলেকট্রন কখনোই 12 ভোল্টের এই প্রান্ত থেকে উড়ে রেজিস্টারের ভিতরে যাবে না, যার জন্য একটা মাধ্যম লাগবে। সেই মাধ্যমটাকে আমরা কি বলছি? পরিবাহী তার। এই যে তার যুক্ত করলাম, তারপরে কিন্তু যাবে না, কেন জানো? কারণ এদিক দিয়ে এসে রেজিস্টারে আসলো তোমার কাছে মনে হচ্ছে, তো এই প্রান্ত থেকে আবার লাভ মেরে এই জায়গায় আসবে। এই প্রান্ত থেকে কি ইলেকট্রন লাভ মেরে কি নেগেটিভ প্রান্তে আসবে? না স্যার, হ্যাঁ, আসবে না। ব্যাটারির সবসময় পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট গমন করে এবং পুরো রাস্তা যে ঘুরে আবার নেগেটিভ প্রান্তে আসে। আমি কারেন্টের কথা বলছি, আমি কিন্তু ইলেকট্রনের কথা বলিনি। ইলেকট্রন কিন্তু আবার উল্টা, ইলেকট্রন ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে যাত্রা শুরু করে পুরো সার্কিটে ঘুরে এসে আবার পজিটিভ প্রান্তে আসে। তাহলে আমরা সার্কিটে কমপ্লিট না করলে তো আবার কারেন্ট ফ্লো হচ্ছে না। এই যে কমপ্লিট, তাহলে এই রেজিস্টারের মধ্যে দিয়ে কি প্রবাহিত হবে? কারেন্ট। সেই কারেন্টকে আমরা কি বলছি? আই। সেটাকে বলছি আই। সে আই প্রবাহিত হবে কোন দিক থেকে? সেই আই প্রবাহিত হবে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে। আর ইলেকট্রনটা কোন দিকে যাবে? ইলেকট্রন নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্ত। বুঝতে পারছো? তাহলে আমরা যদি বলি যে ইলেকট্রনের প্রবাহ এবং কারেন্টের প্রবাহ একে অপরের বিপরীত, এটা কি বিশ্বাস হয়? জি স্যার। হ্যাঁ, করতেই হবে বিশ্বাস। হ্যাঁ, তাহলে কারেন্টের প্রবাহ আর ইলেকট্রনের প্রবাহ বিপরীত, কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট যে ভুলটা করে সেটা